কল্পনা করো, চাঁদের পিঠে ৫০ বছরের পুরনো পায়ের ছাপ এখনও অক্ষত আছে। কোনো বাতাস নেই, কোনো বৃষ্টি নেই, কোনো ক্ষয় নেই। ১২ জন মানুষ চাঁদে হেঁটেছিল, তারপর আর কেউ যায়নি। ৫৪ বছর, অর্ধ শতাব্দীরও বেশি সময়, মানবজাতি পৃথিবীর কক্ষপথ ছেড়ে এক চুলও এগোয়নি। নাসা বলেছিল ২০২৪-এর মধ্যে তারা ফিরে যাবে, তারপর বলল ২০২৫, তারপর ২০২৬, আর এখন চাঁদে নামার মিশনটাই বাতিল হয়ে গেছে। কিন্তু কেন? কারণটা শুধু টেকনিক্যাল নয়, এর পেছনে আছে বিজ্ঞানের রহস্য, আছে মৃত্যুর ভয়, আছে রাজনীতির শতরঞ্জ। আজকের ভিডিওতে আমরা সেই পুরো গল্পটা বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত, একটা সত্যিকারের মহাকাশ থ্রিলার। আমি হৃদয়, আর তুমি দেখছো নেবিউলা নেশন, যেখানে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলো তোমার ভাষায় বলা হয়। আজকে আমরা কথা বলবো নাসার সেই একটি মিশনের কথা, যেটিকে বলা হচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে জটিল প্রকৌশল প্রকল্প, আর্টেমিস প্রোগ্রাম। কিন্তু এই মিশন কি সফল হবে, নাকি সেই পায়ের ছাপগুলো আরও ৫০ বছর একা পড়ে থাকবে? ১৯৬৯ সালের ২০ জুলাই নীল আর্মস্ট্রংয়ের পা প্রথমবার চাঁদের মাটি স্পর্শ করল। সেই মুহূর্তে পৃথিবীর ৬০ কোটি মানুষ টেলিভিশনের সামনে বসে কাঁদছিল। ভাবো একবার, মাত্র ৮ বছরের মধ্যে মানুষ শূন্য থেকে চাঁদে পৌঁছে গিয়েছিল। ১৯৬১ সালে আমরা মহাকাশে কেউ যাইনি। ১৯৬৯ সালে আমরা চাঁদে দাঁড়িয়ে। তারপর ১৯৭২ সালে আপোলো 17-এর পর থেমে গেল সব। কোনো রাজনৈতিক কারণে, বাজেটের কারণে মনোযোগ অন্যদিকে সরে গিয়ে মানবজাতি পিছু হটল। ২০১৭ সালে নাসা ঘোষণা করল আর্টেমিস প্রোগ্রাম। গ্রিক পুরাণের আর্টেমিস, যিনি চাঁদের দেবী এবং আপোলোর যমজ বোন। নামটা কাকতালীয় নয়, এটা ছিল আপোলোর উত্তর প্রজন্মের উত্তর। লক্ষ্য ছিল সুস্পষ্ট, শুধু চাঁদে যাওয়া নয়, সেখানে থাকা, একটি স্থায়ী মানব উপস্থিতি তৈরি করা, চাঁদকে বানানো মঙ্গলের পথে মানবজাতির প্রথম গ্যাস স্টেশন। $৯৩ বিলিয়ন বেশি, মোট বাজেট আনুমানিক। ২০১৭ প্রথম ঘোষণা, ৯ বছরেরও বেশি, কোনো চাঁদে অবতরণ নেই। ১২ জন, শেষবার চাঁদে হাঁটা মানুষ। ১৬ই নভেম্বর ২০২২, কিপ ক্যানাভেরালের লঞ্চ প্যাড থেকে গর্জন করে উঠল SLS রকেট, স্পেস লঞ্চ সিস্টেম। উচ্চতায় ৯৮ মিটার, ওজন ২৬ লক্ষ কিলোগ্রাম, শক্তি স্যাটার্ন V-এর চেয়েও বেশি। বিজ্ঞান বিষয়ক তথ্য: SLS রকেট প্রতি সেকেন্ডে ৩২০০ কিলোগ্রামেরও বেশি জ্বালানি পোড়ায়। লঞ্চের মাত্র ৮ মিনিটে এটি ২৮,০০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৌঁছায়, সাউন্ডের গতির ২২ গুণ। আর্টেমিস 1 ছিল মানুষবিহীন মিশন, রকেট ও ওরায়ন ক্যাপসুলকে পরীক্ষা করার জন্য। ২৫ দিন ১০ ঘন্টা পর ওরায়ন পৃথিবীতে ফিরে এলো, সফলভাবে। কিন্তু তারপর মিশনের পরীক্ষা নিরীক্ষায় বেরিয়ে এলো এমন কিছু, যা নাসার ঘুম হারাম করে দিল। কল্পনা করো, তুমি মহাকাশ থেকে ফিরছ, ৪০,০০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকছ। তোমার চারদিকে তাপমাত্রা উঠে গেছে ১৬,০০০ ডিগ্রি সেলসিয়াস, সূর্যের পৃষ্ঠের চেয়েও গরম। তোমার আর মৃত্যুর মধ্যে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চির একটি তাপ প্রতিরোধী ঢাল, হিট শিল্ড, আর সেই ঢালে ফাটল ধরেছে। আর্টেমিস 1-এর পর পরীক্ষায় দেখা গেল ওরায়নের হিট শিল্ডে ১০০-এরও বেশি জায়গায় বিস্ফোরণ এবং ক্ষয় হয়েছে। এই ঢাল তৈরি হয়েছিল অ্যাভকোট নামক একটি উপাদান দিয়ে, একই উপাদান আপোলোতেও ব্যবহার হয়েছিল। বৈজ্ঞানিক ব্যাখ্যা: রি-এন্ট্রির সময় প্রচণ্ড তাপে অ্যাভকোট পড়ে এবং গ্যাস তৈরি হয়। সাধারণত সেই গ্যাস পুড়ে যাওয়া স্তর দিয়ে বেরিয়ে যায়, কিন্তু এই বিশেষ অ্যাভকোট ব্যাচে পর্যাপ্ত ছিদ্র ছিল না, ফলে গ্যাস আটকে গেল, চাপ বাড়তে লাগল এবং শেষমেশ ঢাল ফেটে গেল, ঠিক যেভাবে একটি প্রেসার কুকার বিস্ফোরিত হয়। নাসার পুরানো আপোলো মিশনে এটা কখনো হয়নি, কারণ আপোলো স্কিপ এন্ট্রি করত না, সরাসরি ফিরে আসত। কিন্তু আর্টেমিস 1 ব্যবহার করেছিল স্কিপ এন্ট্রি পদ্ধতি। স্কিপ এন্ট্রি কি? এটা একটি কৌশল যেখানে ক্যাপসুল বায়ুমণ্ডলে ঢোকে, তারপর পাথর ছুঁড়লে পানির ওপর যেভাবে লাফায় তেমনভাবে আবার বেরিয়ে আসে, তারপর আবার ঢোকে। এতে গতি কমে, জি-ফোর্স কমে, কিন্তু তাপ ঢালে গ্যাস আটকে যাওয়ার সময় বাড়ে। নাসা সিদ্ধান্ত নিল আর্টেমিস 2-তে স্কিপ এন্ট্রি বাদ দেওয়া হবে। সরাসরি খাড়াভাবে ফিরে আসবে, শরীরে বেশি জি-ফোর্স পড়বে, কষ্ট হবে,
কিন্তু বেঁচে থাকবে। আর্টেমিস 2 4জন মানুষ চাঁদের কাছে যাবে, পৃষ্ঠে নামবে না, কিন্তু কক্ষপথে ঘুরে আসবে। 54 বছরের মধ্যে প্রথমবার কোনো মানুষ পৃথিবীর কক্ষপথ ছেড়ে দূরে যাবে। দলে আছেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কক এবং কানাডার জেরেমি হ্যানসন। এই মিশনের কথা ভাবলেই গায়ে কাটা দেয়। 17 জানুয়ারি 2026 রকেট লঞ্চ প্যাডে গেল। তারপর শুরু হলো ব্যর্থতার মিছিল। ব্যর্থতা 1, তরল হাইড্রোজেন লিক। প্রথম ওয়েট ড্রেস রিহার্সালে জ্বালানি ভরার সময় হাইড্রোজেন লিক ধরা পড়ল। হাইড্রোজেন হল মহাবিশ্বের সবচেয়ে ছোট অণু। -252°C তাপমাত্রায় তরল অবস্থায় এটি এত ক্ষুদ্র যে কোনো সিলের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারে। এই তাপমাত্রা শূন্যের চেয়ে মাত্র 21 ডিগ্রি উপরে, পরম শূন্যের কাছাকাছি। সিল পরিবর্তন করা হলো, ফিল্টার বদলানো হলো, আবার চেষ্টা। দ্বিতীয় ওয়েট ড্রেস রিহার্সাল সফল হল। 26 লক্ষ লিটার তরল হাইড্রোজেন ও অক্সিজেন রকেটে ভরা গেল। কোনো লিক নেই। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। রকেট গো সাইন পেল। ব্যর্থতা 2, হিলিয়াম লিক। কিন্তু পরীক্ষার পরে রুটিন পরীক্ষায় দেখা গেল রকেটের উপরের স্তর আইসিপিএসে হিলিয়াম সঠিকভাবে প্রবাহিত হচ্ছে না। হিলিয়াম ছাড়া রকেটের ইঞ্জিন চালু হবে না, জ্বালানির ট্যাঙ্কে চাপ থাকবে না, মহাকাশে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। সমস্যাটা কোথায়? রকেটের এমন একটি জায়গায় যেখানে লঞ্চ প্যাডে বসে মেরামত করা সম্ভব নয়। সমাধান: 98 মিটার লম্বা পুরো রকেটটিকে ভেহিকেল অ্যাসেম্বলি বিল্ডিংয়ে ফিরিয়ে নিয়ে যাও। ন্যাসা প্রধান জ্যারেড আইস্যাকম্যান বললেন, এর আসল কারণ স্কিল অ্যাট্রফি। 2022 থেকে 2026, 4 বছরে মাত্র একটি লঞ্চ। প্রকৌশলীরা হাত থেকে ভুলে গেছেন, পেশাদারিত্ব মরচে পড়েছে। এখন বলবো আজকের সবচেয়ে বড় খবরটা। 9 বছর ধরে বলা হয়েছিল আর্টেমিস 3 হবে সেই মিশন, চাঁদের মাটিতে আবার মানুষের পা পড়বে 2026 সালে। ফেব্রুয়ারি 2026 সালে নাসা ঘোষণা করল আর্টেমিস 3 আর চাঁদে নামবে না। মিশনটি পুরোপুরি বদলে দেওয়া হয়েছে। এটি এখন পৃথিবীর কক্ষপথে একটি 30 দিনের পরীক্ষামূলক মিশন। কেন? কারণগুলো শুনলে বুঝবে এই সিদ্ধান্তটা আসলে কতটা সাহসী। চাঁদে নামতে হলে ওরায়ন ক্যাপসুলকে স্পেসএক্সের স্টারশিপ হিউম্যান ল্যান্ডিং সিস্টেমের সাথে ডক করতে হবে চাঁদের কক্ষপথে। কিন্তু স্টারশিপের জ্বালানি ভরতেই লাগবে 1 ডজনেরও বেশি পৃথক ট্যাঙ্কার ফ্লাইট। মহাকাশে ক্রায়োজেনিক জ্বালানি স্থানান্তর এটা এখন পর্যন্ত কেউ কখনো করেনি। স্বাধীন নিরাপত্তা প্যানেল সতর্ক করল, এত সব প্রথমবার একসাথে করা মানে বিপদকে আমন্ত্রণ দেওয়া। প্রথম ক্রিউ ডকিং, প্রথম ক্রায়োজেনিক ফিউয়েল ট্রান্সফার, প্রথম নতুন স্পেস স্যুট, সবই একসাথে চাঁদের কাছে 3,90,000 কিলোমিটার দূরে। তাই আর্টেমিস 3 এখন করবে যা অ্যাপোলো 9 করেছিল 1969 সালে, পৃথিবীর কাছে থেকে লুনার ল্যান্ডারের সাথে ডকিং অনুশীলন। 2027 সালে নিরাপদ দূরত্বে। কিন্তু কেন দক্ষিণ মেরু? অ্যাপোলো তো বিষুবরেখার কাছে নেমেছিল। দক্ষিণ মেরুতে আছে কি এমন? বৈজ্ঞানিক রহস্য। চাঁদের অক্ষ মাত্র 1.5 ডিগ্রি হেলানো, পৃথিবীর 23.5 ডিগ্রির তুলনায় প্রায় সোজা। এর মানে দক্ষিণ মেরুর কিছু গর্তে সূর্যের আলো কোনোদিন পৌঁছয়নি কোটি কোটি বছর ধরে। এই পার্মানেন্টলি শ্যাডোড রিজিয়ন্স বা পিএসআরে তাপমাত্রা নামে প্রায় -240°C, প্লুটোর চেয়েও ঠান্ডা। এবং এই ঘুটঘুটে অন্ধকার, হাড় কাঁপানো ঠান্ডার গর্তগুলোতে লুকিয়ে আছে মহাকাশ যুগের সবচেয়ে মূল্যবান সম্পদ, বরফ, জলীয় বরফ। কোটি কোটি টন ধূমকেতু আর গ্রহাণু থেকে আসা, বিলিয়ন বছর ধরে সংরক্ষিত। এই বরফ ভাঙলে পাওয়া যাবে অক্সিজেন শ্বাসের জন্য, আর হাইড্রোজেন রকেটের জ্বালানির জন্য। চাঁদ হয়ে উঠবে মঙ্গল অভিযানের গ্যাস স্টেশন। আর্টেমিস 4 মিশনে লক্ষ্য 2028 সাল নামানো হবে বেশ কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি। ডাস্টার যন্ত্র, চাঁদের ধুলো পরীক্ষার জন্য। চাঁদের ধুলো সাধারণ ধুলো নয়, এটা আগ্নেয় কাচের ক্ষুদ্র ধারালো টুকরো, সৌরবায়ু দ্বারা তড়িৎচার্জিত। এটা ফুসফুসে ঢুকলে মারাত্মক ক্ষতি করে। অ্যাপোলো নভোচারীরা মাত্র কয়েক ঘন্টা বাইরে থেকেই তাদের স্পেস স্যুটে এই ধুলো আটকে যেতে দেখেছিলেন। সাউথ পোল সিসমিক স্টেশন SPSS চাঁদের হৃদস্পন্দন শুনবে, চাঁদ কম্পন মাপবে। অভিযাত্রীরা ব্যবহার করবেন একটি থাম্পার,
নিয়ন্ত্রিত ভূকম্পন তৈরি করে মাটির নিচে বরফের সন্ধান করার যন্ত্র। বিশেষ লক্ষ্য শ্যাকেলটন ক্রেটার, 21 কিলোমিটার চওড়া, 4 কিলোমিটার গভীর। এর দেওয়ালের ঢাল 30 ডিগ্রির বেশি, সেখানে কোটি বছরের পুরনো বরফ জমাট বেঁধে আছে। কিন্তু কেন দক্ষিণ মেরু? অ্যাপোলো তো বিষুবরেখার কাছে নেমেছিল। দক্ষিণ মেরুতে আছে কি এমন? বৈজ্ঞানিক রহস্য। চাঁদের অক্ষ মাত্র 1.5 ডিগ্রি হেলানো, পৃথিবীর 23.5 ডিগ্রির তুলনায় প্রায় সোজা। এর মানে দক্ষিণ মেরুর কিছু গর্তে সূর্যের আলো কোনো দিন পৌঁছয়নি, কোটি কোটি বছর ধরে। এই পার্মানেন্টলি শ্যাডোড রিজিয়ন্স বা পিএসআরে তাপমাত্রা নামে প্রায় -240 ডিগ্রি সেলসিয়াস, প্লুটোর চেয়েও ঠান্ডা। এবং এই ঘুটঘুটে অন্ধকার, হাড় কাঁপানো ঠান্ডার গর্তগুলোতে লুকিয়ে আছে মহাকাশ যুগের সবচেয়ে মূল্যবান সম্পদ, বরফ, জলীয় বরফ। কোটি কোটি টন, ধূমকেতু আর গ্রহাণু থেকে আসা, বিলিয়ন বছর ধরে সংরক্ষিত। এই বরফ ভাঙলে পাওয়া যাবে অক্সিজেন, শ্বাসের জন্য, আর হাইড্রোজেন, রকেটের জ্বালানির জন্য। চাঁদ হয়ে উঠবে মঙ্গল অভিযানের গ্যাস স্টেশন। আর্টেমিস 4 মিশনে নামানো হবে বেশ কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি। ডাস্টার যন্ত্র, চাঁদের ধুলো পরীক্ষার জন্য। চাঁদের ধুলো সাধারণ ধুলো নয়, এটা আগ্নেয় কাঁচের ক্ষুদ্র ধারালো টুকরো, সৌরবায়ু দ্বারা তড়িৎচার্জিত। এটা ফুসফুসে ঢুকলে মারাত্মক ক্ষতি করে। অ্যাপোলো নভোচারীরা মাত্র কয়েক ঘন্টা বাইরে থেকেই তাদের স্পেস স্যুটে এই ধুলো আটকে যেতে দেখেছিলেন। সাউথ পোল সেইসমিক স্টেশন বা SPSS চাঁদের হৃৎস্পন্দন শুনবে, চাঁদ কম্পন মাপবে। অভিযাত্রীরা ব্যবহার করবেন একটি থাম্পার, নিয়ন্ত্রিত ভূকম্প তৈরি করে মাটির নিচে বরফের সন্ধান করার যন্ত্র। বিশেষ লক্ষ্য শ্যাকেলটন ক্রেটার, 21 কিলোমিটার চওড়া, 4 কিলোমিটার গভীর। এর দেওয়ালের ঢাল 30 ডিগ্রির বেশি, সেখানে কোটি বছরের পুরনো বরফ জমাট বেঁধে আছে। এই পরিবেশে বেঁচে থাকতে হলে শুধু রকেট যথেষ্ট নয়, দরকার একটি মিনি মহাকাশযান, যেটা তুমি পড়বে। পরিচয় করিয়ে দাও AXMEU বা অ্যাক্সিয়াম এক্সট্রাভেহিকুলার মোবিলিটি ইউনিট। তৈরি করেছে অ্যাক্সিয়াম স্পেস এবং ফ্যাশন হাউস প্রাডা। অ্যাপোলোর পুরনো স্যুটে নভোচারীরা হাঁটু ভাঁজ করতে পারতেন না, তাই তারা বানি হপ করতেন, 2 পা একসাথে লাফিয়ে চলতেন। 54 বছরে প্রযুক্তি কতটা বদলেছে তার প্রমাণ হল AXMEU। AXMEU-তে আছে নোকিয়ার 4G LTE যোগাযোগ ব্যবস্থা, ওকলির হাইটেক ভাইজার সিস্টেম, পিএসআরে ন্যূনতম 2 ঘন্টা টিকে থাকতে পারার লাইফ সাপোর্ট এবং বিশেষভাবে ডিজাইন করা সিল, যাতে বিষাক্ত চাঁদের ধুলো ভেতরে না ঢুকতে পারে। এখন বলবো সেই অংশটা যা বেশিরভাগ স্পেস চ্যানেল এড়িয়ে যায়। কেন নাসা এত তাড়াহুড়ো করছে? কেন এত চাপ? কারণ একটাই, চীন। চীন ইতিমধ্যে চাঁদের দূরদিক থেকে মাটির নমুনা ফিরিয়ে এনেছে। চীন ঘোষণা করেছে 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে, এবং চীন ঠিক সেই দক্ষিণ মেরুতে যেতে চায় যেখানে বরফের ভাণ্ডার আছে। মার্কিন কর্মকর্তারা স্পেস সেক্টর ক্যাপচারের কথা বলছেন, অর্থাৎ চীন যদি আগে দক্ষিণ মেরুতে ঘাঁটি বানায় এবং সম্পদ নিয়ন্ত্রণ করে, তাহলে ভবিষ্যতের মঙ্গল মিশন ও মহাকাশ অর্থনীতিতে আমেরিকার সব পরিকল্পনা ধুলোয় মিশে যাবে। চাঁদের দক্ষিণ মেরু এখন আর শুধু বৈজ্ঞানিক কৌতূহলের বিষয় নয়, এটা একটি কৌশলগত সম্পদ। এটা 21 শতাব্দীর গোল্ড রাশ। মনে করো 1848 সালের ক্যালিফোর্নিয়ার সোনার খনি, যে আগে পৌঁছল সে সব পেল। শুধু এবার পুরস্কারটা সোনা নয়, বরফ, আর সেই বরফই হবে মানবজাতির মহাবিশ্ব জয়ের চাবিকাঠি। বর্তমান অবস্থা: অ্যাটেমিস 2 লক্ষ্য 1 এপ্রিল 2026 লঞ্চ। অ্যাটেমিস 3 2027 আর্থ অরবিট টেস্ট। অ্যাটেমিস 4 2028 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ। 12 মার্চ 2026 নাসা অফিসিয়াল গো দিয়েছে। 4 নভোচারী কোয়ারেন্টিনে আছেন, রকেট লঞ্চ প্যাডে। এবার কি সত্যিই উড়বে, নাকি আবার কোনো লিক, কোনো ত্রুটি? আমরা শুধু অপেক্ষা করতে পারি।